প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন 3 এই কোর্সের দ্য মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড এই মেথড সম্পর্কে পড়ব। দ্য মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। লেভেল 4-এ আমরা যে স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন পড়ছি সেখানে সম্পূর্ণটাই হচ্ছে আমাদের এক্স্যাক্ট অ্যানালাইসিস, অর্থাৎ এখানে আমরা যে এই টেকনিকগুলো যে মেথডগুলো অ্যাপ্লাই করব সবগুলো হচ্ছে এক্স্যাক্ট মেথড। এখানে কোনো ধরনের অ্যাজাম্পশান ব্যবহার করা হবে না, সবগুলোই পারফেক্টলি ম্যাথমেটিক্যাল টার্ম ব্যবহার করে আসলে প্রবলেমগুলো সলভ করা হবে। তারই প্রথম মেথড দ্য মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। এই মেথডটা প্রফেসর হার্ডি ক্রস কর্তৃক প্রথম ব্যবহৃত হয়। হার্ডি ক্রস 1930-তে তিনি এই মেথডটি সর্বপ্রথম ব্যবহার করেন। এই মেথডটা আমাদের এই এক্স্যাক্ট অ্যানালাইসিসে একটা বড় অংশ জুড়ে আছে, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। তো আমরা এখন দেখব যে এই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের বেসিক কনসেপ্টটা কি, বা এটার নামকরণ কেন মোমেন্ট ডিস্ট্রিবিউশন করা হলো। তো বেসিক কনসেপ্টে যদি আমরা যাই যে মোমেন্ট ডিস্ট্রিবিউশনের বেসিক কনসেপ্ট কি, তো আমরা সেক্ষেত্রে প্রথম দেখতে হবে যে একটা বিম যদি থাকে, সে একটা কন্টিনিউয়াস বিম যদি হয়, তাহলে সেই বিমে কি ঘটতে পারে। আমরা যদি একটা কন্টিনিউয়াস বিমকে নিয়ে আলোচনা করি, এটার একটা এন্ড ফিক্সড করা এবং ভিতরে বেশ কিছু হিঞ্জ দেওয়া আছে। যে এ ধরনের একটা বিম যদি আমরা চিন্তা করি, পরবর্তীতে এর উপরে যদি লোডিং আসে, যে কোনো ধরনের ডিস্ট্রিবিউটেড লোড, কনসেন্ট্রেটেড লোড, সাপোর্টগুলো যদি এ, বি, সি, ডি এবং ই হয়, তাহলে যে ঘটনাটা ঘটবে, এই বিমটা ডিফ্লেকশনে যাবে, অর্থাৎ বিমটা ডিফ্লেক্ট করবে এবং যে ইলাস্টিক কার্ভ আছে সেই ইলাস্টিক কার্ভের ভিতরে স্লোপ তৈরি হবে। সে এরকম বিভিন্ন স্লোপ তৈরি হবে, থিটা বি, থিটা সি, থিটা ডি, থিটা ই, এই ধরনের স্লোপ তৈরি হবে। কিন্তু যে বিমটা আছে সেই বিমটা কিন্তু পার্সোনালি এই স্লোপগুলোকে তৈরি হতে কিছুটা হলে রেজিস্ট্যান্স প্রোভাইড করবে, কেননা এই সকল জায়গাগুলোতে যে সাপোর্টগুলো আছে সেই সাপোর্টগুলো কখনোই চাইবে না যে সে এই স্লোপগুলো তৈরি করুক। তার মানে সে যেটা করবে, বি পয়েন্ট, সে তাকে বাধা দিবে এবং তার যে ইলাস্টিক কার্ভটা আছে এটাকে ফ্ল্যাট রাখার জন্য চেষ্টা করবে। ফ্ল্যাট মিনস আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ধরনের যদি বিম হয়, তো আমাদের এখানে যে ইলাস্টিক কার্ভটা আছে এটা জিরো স্লোপ এখান থেকে বের হয়। তো মাঝের যে সাপোর্টগুলো আছে তাদের একটা টেন্ডেন্সি থাকবে যে বি, সি, ডি বা ই, তারা সবসময় চাইবে যে এই স্লোপটাকে জিরো স্লোপে রাখতে। তো জিরো স্লোপে রাখার জন্য তারা কি করবে, একটা বাধার প্রদান করবে, অর্থাৎ সে এখানে মোমেন্টটাকে লকিং করে ফেলবে। যে মোমেন্টটা জেনারেট হবে, যে মোমেন্টের কারণে আসলে এই রোটেশনটা হওয়ার সূত্রপাত, সেই মোমেন্টটাকে সে তার মধ্যে লক করে ফেলবে, অর্থাৎ মোমেন্টটাকে সে আটকে ফেলবে। কিভাবে আটকাবে? ধরে নিব আমরা যখন অ্যানালাইসিসে যাব যে এ বি একটা ফিক্সড বিম, দেন বিসি একটা ফিক্সড বিম, সিডি একটা ফিক্সড বিম, ডিই একটা ফিক্সড বিম। তো যেহেতু আমরা আলাদা আলাদাভাবে ফিক্সড বিম ধরছি, তাহলে এই এন্ডগুলাতে আর কোনো এডিশনাল মোমেন্ট থাকবে না এটার মধ্যে স্লোপ আনার জন্য। তো মোমেন্ট যখনই সে লক করে ফেললো, তখন আবার ইলাস্টিক কার্ভটা ফ্লাস্ট অবস্থায় চলে আসলো। কিন্তু আসলে তো এরা পুরোপুরি ফিক্সড নয়। তো পরবর্তীতে দেখা যাবে যে এই মোমেন্টটা আনলক করা হবে। তো যখনই আমি মোমেন্টটাকে আনলক করব, তখনই কিন্তু এখানে মোমেন্টটা চলে আসবে। এই প্রান্তে একটা মোমেন্ট আসবে, এই প্রান্তে একটা মোমেন্ট আসবে। তো দুই প্রান্তে যে মোমেন্টটা আসবে, ডেফিনেটলি মোমেন্টটা একই রকম হবার পসিবিলিটি খুবই কম। দুই প্রান্তে দুই ধরনের মোমেন্ট থাকবে। সে আমি যদি উদাহরণে বলি, এদিকে 45, সে এদিকে 30।
হয়তো বা এটা ক্লকওয়াইজ, এটা আছে এন্টি ক্লকওয়াইজ। তো দুইটা মোমেন্ট যখনই এখানে চলে আসলো তখনই দেখা যাচ্ছে যে এখানে দুইটার অ্যালজেব্রিক সাম করলে দেখা যাচ্ছে 50 একটা মোমেন্ট ক্লকওয়াইজ ডিরেকশনে অতিরিক্ত মোমেন্ট এই জায়গাটাতে ক্রিয়েট হচ্ছে। তো এই অতিরিক্ত মোমেন্ট থাকলে কি হবে, ওটা তো নিজেই সর্বক্ষণ ঘুরতে থাকবে। তাহলে এই মোমেন্টটাকে এবার সে কী করবে, সে ডিস্ট্রিবিউট করে দিবে কোন দিকে, বিতে হলে বি থেকে সে বি এর দিকে দিবে, বি থেকে বিসির দিকে দিবে, সাথে সাথে কিছু পোর্শন মোমেন্ট বি এ থেকে আবার এ বির দিকে আসবে, আবার বি সি থেকে সি বির দিকে যাবে। অর্থাৎ সে এই যে অতিরিক্ত মোমেন্ট আছে এই মোমেন্টটাকে ডিস্ট্রিবিউট করে দিবে। ডিস্ট্রিবিউট করার পরে আবার তার মধ্যে কিছু এক্সট্রা মোমেন্ট আসবে, মোমেন্ট আসলে আবার একটা আনব্যালেন্স মোমেন্ট সৃষ্টি হবে এবং সেই আনব্যালেন্স যে মোমেন্ট আছে সেটাকে সে পুনরায় ডিস্ট্রিবিউট করবে। এভাবে সে আস্তে আস্তে তার মোমেন্টটাকে ডিস্ট্রিবিউট করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই মোমেন্টটা একেবারে স্মল একটা অ্যামাউন্টে এসে পরিণত হয়। যখন একেবারে স্মল অ্যামাউন্টে এসে পরিণত হলো, অর্থাৎ বি এর দিকে এবং বিসির দিকের মোমেন্ট মোটামুটি সেম হয়ে গেল, তখন তার এই ডিস্ট্রিবিউশনটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। অটোমেটিক্যালি যদি স্টপ হয় তখন আর তার মধ্যে আনব্যালেন্স মোমেন্ট নাই বলে আমরা ধরে নিতে পারবো। তখন যে মোমেন্টটা পাওয়া যাবে সেটাই আসলে এই যে কন্টিনিউয়াস বিম আছে, বা আমরা যদি কোনো ফ্রেমে সলভ করি সেই ফ্রেম সেই কন্টিনিউয়াস বিমের সেই পয়েন্টের মোমেন্ট হবে, সেটার একটা অ্যালজেব্রিক সামেশন, যেটা আমরা একটা টেবুলার ফর্মে পরবর্তীতে দেখব। তো এই কারণে যেহেতু আনব্যালেন্স মোমেন্টটা বারবার ডিস্ট্রিবিউট হচ্ছে, একের পর একাধিকবার ডিস্ট্রিবিউট হচ্ছে, হতে হতে ছোট হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে, আরও ছোট হচ্ছে এবং ফাইনালি একেবারে ওয়ানের নিচে একটা ফ্র্যাকশনে চলে আসছে, এই জন্য এই মেথডের নামকরণ করা হয়েছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। অর্থাৎ এই মেথডের মাধ্যমে যে আনলক করা যে মোমেন্টটা আছে সেই মোমেন্টটা যেহেতু ডিস্ট্রিবিউট হবে, সেই জন্য এই মেথডের নাম আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড নামে জানি। তো পুরো প্রসেসটাকে যদি আমি কয়েকটা স্টেপে তোমাদের সামনে তুলে ধরি, নাম্বার 1 যেটা অল আর ইন ফিক্সড কন্ডিশন, আমরা ধরে নিই যে সবগুলাই ফিক্সড কন্ডিশনে আছে। সেকেন্ড, ফলে সে কি করবে, ডেভেলপ ফিক্সড এন্ড মোমেন্ট। যদি সবগুলাই ফিক্সড অবস্থায় থাকে তাহলে সে ফিক্সড এন্ড মোমেন্ট জেনারেট করবে। থার্ড স্টেপে দিস মোমেন্টস আর লকড মোমেন্ট, এই মোমেন্টগুলো আসলে লকড মানে আটকানো অবস্থায় আছে। দেন 4, পরবর্তীতে দেন আনলক ইট, আমরা যখন প্রবলেমটা সলিউশন শুরু করব তখন আমরা তাদেরকে আনলক করে দেব। অ্যান্ড ফাইনালি ডিস্ট্রিবিউট দ্য এক্সেস মোমেন্ট। এই হচ্ছে পুরা স্টেপগুলো যদি আমরা বলি মোমেন্ট ডিস্ট্রিবিউশনের। প্রথমে সবগুলা পার্টকে বি, বি, সি, সি, ডি এবং ডি এদেরকে ফিক্সড কন্ডিশনে কনসিডার করা হবে। সেকেন্ড, যখনই ফিক্সড চিন্তা করব তখন প্রত্যেকটা এন্ডে ফিক্সড এন্ড মোমেন্ট জেনারেট হবে। এই ফিক্সড এন্ড মোমেন্টটা লকড অবস্থায় থাকে, অর্থাৎ এটা বিচ্ছিন্ন বলে এটাকে লক অবস্থায় আমরা বলছি। পরবর্তীতে আমরা এটাকে আনলক করবো, অর্থাৎ এটাকে ওপেন করে দিব। যখনই ওপেন করব তখনই দেখা যাবে দুই এন্ডে যেহেতু দুইটা মোমেন্ট তৈরি হয়েছে, তার মানে এখানে ডেফিনেটলি একটা আনব্যালেন্স মোমেন্ট তৈরি হবার পসিবিলিটি আছে। সেই আনব্যালেন্স মোমেন্টটাকে আমরা ডিস্ট্রিবিউশনের মাধ্যমে সেটাকে একেবারে নেগলিজিবল অ্যামাউন্টে নিয়ে আসবো। যেহেতু আমি বললাম যে এই মোমেন্টটাকে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করা হয়, এই জন্য এই মেথডের নামকরণ করা হয়েছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। এখন মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড আমরা যখন করব সেখানে আমাদের 3টা টার্ম আসবে, যেই টার্মগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। টার্মগুলো হচ্ছে, একটা হলো স্টিফনেস ফ্যাক্টর, সেকেন্ড হচ্ছে ক্যারি ওভার ফ্যাক্টর, অ্যান্ড থার্ড একটা টার্ম হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এগুলা কি এখন আমরা এই জিনিসটা একটু দেখব। 3টা জিনিস, স্টিফনেস ফ্যাক্টর, সেকেন্ড হচ্ছে ক্যারি ওভার ফ্যাক্টর,
অ্যান্ড থার্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। আমাদের এখনকার পড়ার বিষয় এই টার্মগুলো সম্পর্কে পরিচিত হওয়া, কারণ এই টার্মগুলো মোমেন্ট ডিস্ট্রিবিউশনের কাছে ব্যবহৃত হবে। আমরা এই টার্মগুলো ব্যাখ্যা করতে যে আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখব, দ্যাট মিন্স কীভাবে মোমেন্টটা আসে সেটা দেখব, সেটার থেকে আমরা আসলে এই জিনিসটা ব্যাখ্যায় যাব। আমরা প্রথমে একটা বিম ধরে নিই, যেই বিমের ওয়ান এন্ড হিঞ্জ করা, অর্থাৎ এই এন্ডটা হিঞ্জ করা এবং অ্যানাদার এন্ড ফিক্সড করা। তো এই রকম একটা বিমের এ বি, আমরা এ প্রান্তে একটা মোমেন্ট অ্যাপ্লাই করলাম এম এ, এটার লেন্থ আমি ধরে নিচ্ছি এল এবং ইআই কনস্ট্যান্ট, অর্থাৎ ইআই ভ্যালু নির্দিষ্ট কনস্ট্যান্ট ভ্যালু। এখন আমাকে যেটা করতে হবে যে এটার জন্য স্টিফনেস ফ্যাক্টর, ক্যারি ওভার ফ্যাক্টর এবং পরবর্তীতে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কত হবে সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। তো এ প্রান্তে যখন আমি এম এ পরিমাণ মোমেন্ট দিব, হিঞ্জ সাপোর্ট যেখানে আছে, ডেফিনেটলি ফিক্সড যে সাপোর্ট আছে সেখানে একটা মোমেন্ট জেনারেট হবে। আমরা ধরে নিলাম এই জেনারেটেড মোমেন্টের অ্যামাউন্ট এম বি। এখন আমরা এই দুইটা জিনিসকে একটু আলাদা করে দিলাম, আলাদা, এখানে আমরা একটা পার্ট আমি আলাদা করলাম, এখানে আমি এই মোমেন্টটা দিলাম এম এ, এখানে কিছুই নাই, প্লাস এবার যে আরেকটা মোমেন্ট আমার ছিল আমি সেটাকে প্লেস করলাম, সেটা হচ্ছে এম বি। এই ছবিটাকে আমি দুইটা ভাগে ভাগ করে ফেললাম, এ পাশে একটা এন্ড মোমেন্ট ছিল এম এ, সেটা বসালাম, এবং সেকেন্ড আরেকটা যে মোমেন্ট ছিল এম বি, সেই অংশটাকে আমি বসালাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা যখন এই ধরনের মোমেন্টটা আসবে, এখানে একটা ডিফ্লেক্টেড শেপ আসবে, এই যে দেখো এই ধরনের একটা ডিফ্লেক্টেড কার্ভ আসবে। আর এটা যখন এরকম, তখন এটা এখানে একটা ডিফ্লেক্টেড শেপ আসবে। এটা বোঝার পথ কি, এই মোমেন্টটা দেখো কনকেভ টাইপের মোমেন্ট, এই যে এই মোমেন্টটা আসলে এই পাশে এরকম আছে, দ্যাট মিনস এটা হচ্ছে কনকেভ টাইপের মোমেন্ট, তাহলে তার ইলাস্টিক কার্ভটা কনকেভ শেপে হবে। এই মোমেন্টটা দেখো কনভেক্স টাইপের মোমেন্ট, তাহলে ডেফিনেটলি তার যে ইলাস্টিক কার্ভটা আছে সেটা কনভেক্স নেচারের হবে। তো এখানে আমরা ধরলাম এটা থিটা এ ওয়ান, এই পোর্শনটাকে আমি বলছি থিটা বি ওয়ান, এটাকে আমি বলছি থিটা এ টু, এবং এই পার্টটাকে আমি থিটা বি টু। এখন আমরা যদি দেখি সূত্র অনুযায়ী এখানেও দেখো যে ইলাস্টিক কার্ভটা, সেটার ছবিটা অনেকটা এরকম, অর্থাৎ হিঞ্জ যে সাপোর্ট সেখানে একটা স্লোপ আছে, বাট ফিক্সড যে সাপোর্ট সেখানে আসলে জিরো স্লোপ আছে। তো আমি এটাকে থিটা বি স্লোপ বলছি, পরে আমরা হয়তো জিরো বসাবো। তাহলে দেখো আমি এটা লিখতে পারি থিটা বি সমান সমান থিটা বি ওয়ান, এটা ওয়ান, মাইনাস থিটা বি টু। আমরা দেখি একটু, ক্লকওয়াইজটাকে আমরা পজিটিভ ধরছি, তাহলে থিটা এ ওয়ানটা আছে এন্টি ক্লকওয়াইজ, সরি থিটা বি ওয়ান, তাহলে আমি এটা মাইনাস দিলাম, আর থিটা বি টু দেখো ক্লকওয়াইজ আছে, এই জন্য আমি এটাকে পজিটিভ দিলাম। একইভাবে থিটা এ সমান সমান থিটা এ ওয়ান মাইনাস থিটা এ টু। কি করলাম আমরা, এই জায়গায় যে স্লোপ আছে থিটা এ ওয়ান, সেটা হচ্ছে এই দুইটা স্লোপের অ্যালজেব্রিক সাম, এবং এখানে যে স্লোপ আছে থিটা বি, সেটা হচ্ছে এই দুইটা স্লোপের অ্যালজেব্রিক সাম। সেই জিনিসটা আমরা এখানে লিখলাম। এখন আমি থিটা এ ওয়ান এবং থিটা বি ওয়ান বের করতে চাই। তোমাদের নিশ্চয়ই মনে আছে কনজুগেট বিম মেথডে এটা হচ্ছে যে কোনো জায়গায় আমরা যদি একটা কনজুগেট বিম তৈরি করি, সেই বিমের যে কোনো জায়গায় যদি আমি শেয়ার নিই, সেটা হবে ওই বিমের ওই জায়গার স্লোপের ভ্যালু। তো এটার যদি আমি কনজুগেট বিম আঁকি, কনজুগেট বিম আঁকার, তাহলে আমরা যদি প্রথম থেকে শুরু করি, সলভ দ্য বিম, স্টেপ 1, স্টেপ 2 ড্র বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, স্টেপ 3 ডিভাইড দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বাই ইআই অ্যান্ড প্লেস অ্যাজ লোড। এই কাজগুলো করার পরে যে বিমটা তৈরি হয় সেটার নামই হচ্ছে কনজুগেট বিম।
তাহলে আমি এখানে যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, কেউ যদি মনে করো শেয়ার ফোর্স ডায়াগ্রাম এঁকে আঁকবা সেটাও করতে পারো। আর এখানে বোঝাই যাচ্ছে যে এই এন্ডে আমার মোমেন্ট ডায়াগ্রাম দরকার, এই এন্ডে একটাই মোমেন্ট আছে এবং সেটা পজিটিভ, তাহলে আমি এখান থেকে সরাসরি আঁকতে পারি এই এন্ডে জিরো মোমেন্ট, আমি সেটা লিখে ফেললাম এম এ, এবং ডেফিনেটলি এটা পজিটিভ মোমেন্ট। তো এখন দেখো আমি এটাকে লোড হিসাবে প্লেস করছি ইআই দিয়ে ভাগ করে, এই যে সরি এটা আমি লোড হিসাবে প্লেস করব, উল্টা হয়ে গিয়েছে। এই যে লোড হিসাবে আমি প্লেস করলাম এম এ ডিভাইডেড বাই ইআই, সাপোর্ট কন্ডিশন আমি দিয়ে দিলাম, এই এটা হচ্ছে এ প্রাইম সে বি প্রাইম। তাহলে এই এ প্রাইম বি প্রাইম হয়ে গেল এই বিমের কনজুগেট বিম। এখন যদি আমি এই জায়গার রিয়াকশন বের করি সেটা হবে থিটা এ ওয়ান, আর এই জায়গার যদি রিয়াকশন বের করি সেটা হবে থিটা বি ওয়ান। তো আমরা জানি এখানে টোটাল লোড আছে, টোটাল লোড এটা সমান সমান হাফ ইন্টু এম এ বাই ইআই ইন্টু এল, দ্যাট ইজ এম এ এল বাই টুয়াইস ইআই। এটা হচ্ছে টোটাল এই জায়গাটাতে লোড আছে। তো আমরা জানি যে 90 যেখানে আছে সেখান থেকে সিজি আছে 1/3 দূরত্বে, সিজি যেটা সেটা হচ্ছে 1/3, আর অপোজিট এন্ড থেকে সিজিটা হচ্ছে 2/3। এটা হচ্ছে সিজির অবস্থান, কিন্তু লোডের ডিস্ট্রিবিউশন যেহেতু সিজি এইটার কাছে আছে তাহলে লোড হবে 2/3 লোড থাকবে এ পাশে আর এ পাশে থাকবে 1/3। তাহলে এটার যদি 2/3 লোড আমি ধরি তাহলে আমি দেখো পাই এটা হচ্ছে এম এ এল বাই থ্রাইস ইআই, এই প্রান্তে আমি পাই, এবং এখানে আমি পাই যদি 1/3 ধরি তাহলে আমি পাই এম এ এল বাই 6 ইআই। এবার আমি সাইন সহ এই জিনিসটাকে লিখবো, সাইন সহ মিন্স আমি থিটা এর ভ্যালুটা জানতে চাচ্ছি, তাহলে আমি লিখতে পারি দেখো থিটা এ ওয়ান সমান সমান এম এ এল বাই 3 ইআই। এখন দেখতে হবে এটা পজিটিভ অর নেগেটিভ। এই শেয়ারটা আমার হাতের লেফট সাইডে, তো আমরা জানি লেফট আপ অথবা রাইট ডাউন এই শেয়ারকে বলা হয় পজিটিভ শেয়ার। পজিটিভ শেয়ার মিন্স ক্লকওয়াইজ রোটেশন। তাহলে আমার যেহেতু এটা লেফট আপ আছে দ্যাট মিন্স এটা পজিটিভ শেয়ার, তাহলে এই ভ্যালুটা পজিটিভ, থিটা এ ওয়ান সমান পজিটিভ এম এ এল বাই 3 ইআই। এবার আসো থিটা বি, যদি থিটা বি ওয়ানের কথা আমি বলি, থিটা বি ওয়ান সেটা সমান সমান এটা আমার দেখো হাতের রাইটে আছে, এই যে এই জিনিসটা আমার হাতের রাইটে আছে, তো লেফট আপ এটা পজিটিভ অথবা রাইট ডাউন, এখানে রাইটে আপ আছে, রাইটে যদি আপ থাকে তাহলে এটা ডেফিনেটলি নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হবে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ, এবং নেগেটিভ এম এ এল বাই 6 ইআই, কারণ রাইটে শেয়ারটা আপ থাকলে এটা হবে নেগেটিভ স্লোপ। তাহলে আমি এখানে থিটা বি ওয়ান পেলাম নেগেটিভ এম এ এল বাই 6 ইআই। এবার দেখো ঠিক একইভাবে এটার জন্য আমাকে ছবিটা আঁকতে হবে। তো এটার ছবি যদি আমি আঁকি, এখানে দেখা যাচ্ছে নেগেটিভ মোমেন্ট, তাহলে এটা নেগেটিভ আসবে, এটা হচ্ছে নেগেটিভ এম বি। এবার এম বি কে ইআই দিয়ে ভাগ করে লোড হিসাবে প্লেস করব, এই যে লোড হিসাবে প্লেস করলাম, এটা হচ্ছে এম বি বাই ইআই। এখানে সাপোর্টগুলো দিয়ে দাও, এই তাহলে এখন দেখা যাচ্ছে এখানে রিয়াকশনটা হবে নিচের দিকে, কারণ লোডগুলো নিচ থেকে উপরে, এটা রিয়াকশনও হবে নিচের দিকে। তাহলে আমি এটা যদি এ ডাবল প্রাইম এবং বি ডাবল প্রাইম দিই, তাহলে আমি দেখো রিয়াকশন টোটাল লোডটা আমার এখানে কত আছে সেটাকে বের করব। টোটাল লোড সমান সমান আমি এখানে পেলাম হাফ গুণ এল ইন্টু এম বি বাই ইআই, দ্যাট ইজ এম বি এল বাই 3 ইআই। এখন আমি এই স্লোপ দুইটা বের করব, তার আগে রিয়াকশন বের করতে হবে।
তাহলে রিয়াকশন যদি আমি বের করি, আমি জানি যে এদিকে 90, তার মানে এদিকে লোডটা হবে 2/3 আর এদিকে লোডটা হবে 1/3। তাহলে আমি লিখতে পারি আর এ ডাবল প্রাইম এটা সমান 1/3 অফ এমবি এল বাই, সরি এটা হচ্ছে 2EI ছিল, 2EI, দ্যাট ইজ MBL বাই 6EI। আরেকটা হচ্ছে আর বি ডাবল প্রাইম, এটা হচ্ছে 2/3 অফ MBL বাই 2EI, দ্যাট ইজ MBL বাই 3EI। তো ভ্যালুগুলো বের হয়ে গেল। এবার আমি যদি লিখি যে আমার থিটা A2 কত এবং থিটা B2 কত, সেই জিনিসটা আমি যদি লিখি, আমি একটু উপরে লিখছি থিটা A2, এটা দেখো ছবিটা এখন এরকম আছে, এই এটা হচ্ছে হাতের লেফট ডাউন আছে, তাহলে নেগেটিভ MBL বাই 6EI, আর থিটা B2 সমান সমান, এটা লেফট রাইটে ডাউন থাকলে পজিটিভ, তাহলে পজিটিভ MBL বাই 3EI। এবার দেখো আমরা চারটা ভ্যালুই পেয়ে গিয়েছি, থিটা A1, থিটা B1, থিটা A2, থিটা B2, চারটা ভ্যালুই আমি পেয়ে গিয়েছি। তো এখানে দেখো আমি একটু সাইন সহ জিনিসগুলো বের করলাম, আর যদি আমি সাইন না দিই তাহলে আমি ইকুয়েশনেও যেভাবে প্রথমে লিখেছি সেভাবেও বের করতে পারি। অর্থাৎ আমি ইকুয়েশনটা লিখেছিলাম এরকম, থিটা বি সমান মাইনাস থিটা B1 প্লাস থিটা B2। এটা যদি হয় তাহলে আর আমার এখানে সাইন নিয়ে বের করার প্রয়োজন নাই। আর যদি আমি এমন লিখি থিটা বি সমান থিটা B1 প্লাস থিটা B2, তখন আমাকে সাইন নিয়ে অবশ্যই বের করতে হবে। বিষয়টা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার। কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড যখন পড়েছো তখন কিন্তু এই জিনিসটা দেখানো হয়েছে যে যদি আমি মোমেন্ট ডায়াগ্রামে সাইন কনসিডার করি তাহলে এখানে আর সাইন কনসিডার করার প্রয়োজন নাই, তখন এই ইকুয়েশনটা সাফিসিয়েন্ট। আর যদি মোমেন্ট ডায়াগ্রামের সাইনকে কনসিডার না করে শুধু ভ্যালুকে নিয়ে আসি তখন আমাকে এই জিনিসটা ব্যবহার করতে হবে। তো তোমরা যে কোনো মেথডই অ্যাপ্লাই করতে পারো। এখন আমরা যদি ক্যালকুলেশনে যাই, দেখো আমরা যদি ক্যালকুলেশনে যাই অর্থাৎ থিটা বি এটা সমান, আমরা বলতে পারি যে থিটা বি মানে এই শেয়ার এবং এই স্লোপ, এই দুইটার অ্যালজেব্রিক সাম। তো আমাদের প্রথম স্লোপটা এসেছে মাইনাস MAL বাই 6EI প্লাস পরেরটা এসেছে MBL বাই থ্রাইস EI। তো থিটা বি যেহেতু ফিক্স সাপোর্টের স্লোপ, তাহলে এই জায়গার ভ্যালুটা 0। তাহলে এখান থেকে আমি দিতে পারি, দেখো MBL বাই 3EI, আর নেগেটিভটাকে ওই পাশে আমি নিয়ে যাচ্ছি, 3EI ইকুয়ালস টু MAL বাই 6EI। LL কাটলো, EI কাটলো, এটা কাটলে 2 হয়, দ্যাট ইজ MB সমান সমান MA বাই 2, অর্থাৎ হাফ অফ MA। সাইন দেখো এখানেও পজিটিভ আছে, এখানেও পজিটিভ আছে। তাহলে প্রথম যে জিনিসটা আমরা পেলাম যে MA লোড দেওয়ার ফলে অপোজিট এন্ডে যে মোমেন্টটা জেনারেট হবে সেই মোমেন্টটা ইনিশিয়ালি যে মোমেন্ট দেওয়া হলো তার 50%, অর্থাৎ এক এন্ডে মোমেন্ট দিলে আরেক এন্ডে যে মোমেন্টটা জেনারেট করবে সেই ভ্যালুটা হচ্ছে 50%। এবার আসো আমরা MA এর ভ্যালুটা আসলে বের করতে আগ্রহী, কারণ MA টা আমাদের প্রয়োজন হবে। তো আমরা দেখি MA টা কিভাবে বের করা যায়। এবার আমরা থিটা এর যে সূত্রটা আছে সেটা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ থিটা A সমান সমান MAL বাই 3EI মাইনাস MBL বাই 6EI। এখানে আমরা MB এর ভ্যালুটা বসিয়ে দিব, MAL বাই 3EI মাইনাস এটা হচ্ছে হাফ অফ MAL বাই 6EI। তো সেটা দাঁড়ায় MAL বাই 3EI মাইনাস
এ এল বাই 12 EI। তো এম এ এল বাই EI যদি কমন নিই 1/3 মাইনাস 1/12, দ্যাট ইজ এম এ এল বাই EI। এখানে যদি আমি ক্যালকুলেট করি 12, 4 মাইনাস 1, দ্যাট ইজ এম এ এল বাই EI ইন্টু 3/12, 4, দ্যাট ইজ এম এ এল বাই 4 EI। এটা হচ্ছে কার ভ্যালু সমান? থিটা এ। তাহলে এম এ সমান, দেখো আমি এটা লিখতে পারি কিনা, এম এ সমান সমান 4 EI বাই এল ইন্টু থিটা এ। তাহলে আমি এই এন্ডে যে মোমেন্টটা দিয়েছিলাম সেটা পেয়ে গেলাম এম এ সমান সমান 4 EI বাই এল ইন্টু থিটা এ, এবং যে মোমেন্টটা ট্রান্সফার হবে এম বি সেটা সমান সমান হচ্ছে হাফ অফ এম এ। এখন আমরা ডেফিনেশনে যাব, হোয়াট ইজ স্টিফনেস ফ্যাক্টর অ্যান্ড হোয়াট ইজ ক্যারি ওভার ফ্যাক্টর। এই প্রথম দুইটা আমরা ডেফিনেশন দিব। খেয়াল করো, এই যে ভ্যালুগুলো বের করলাম এখান থেকেই ডেফিনেশন আসবে। প্রথম যে ডেফিনেশনটা আসছে স্টিফনেস ফ্যাক্টর, সেটা হচ্ছে stiffness factor is defined as the moment at the near end to cause a unit rotation at the near end when the far end is fixed। এটাকেই বলে স্টিফনেস ফ্যাক্টর। একটু আগে আমরা দেখালাম যে এম এ সমান সমান 4 EI বাই এল থিটা এ। এখন বলছে এইটা যদি 1 ধরি ইউনিট রোটেশন, তাহলে এম এ সমান সমান 4 EI বাই এল, এটাকেই বলছে স্টিফনেস ফ্যাক্টর কে। তাহলে কে হচ্ছে স্টিফনেস ফ্যাক্টর। কে আসলে কি? সেই পরিমাণ মোমেন্ট, যেই পরিমাণ মোমেন্ট নেয়ার এন্ড মানে যেই এন্ডে আমি মোমেন্টটা দিয়েছি সেই এন্ডে ইউনিট রোটেশন তৈরি করবে, সেই মোমেন্টটাকেই বলা হচ্ছে স্টিফনেস ফ্যাক্টর। আবার দেখো, স্টিফনেস ফ্যাক্টর ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মোমেন্ট। আসলে স্টিফনেস ফ্যাক্টর একটা মোমেন্ট, এই যে মোমেন্ট অ্যাট দ্য নিয়ার এন্ডের একটা মোমেন্ট টু কজ এ ইউনিট রোটেশন অ্যাট দ্য নিয়ার এন্ড। অর্থাৎ আমি যখন এখানে হিন্সটা দিয়েছিলাম, এখানেই আমি এম এ মোমেন্টটা অ্যাপ্লাই করেছিলাম এবং এখানেই একটা স্লোপ তৈরি হয়েছিল থিটা এ। এখন বলছে ইউনিট রোটেশনের জন্য যে পরিমাণ মোমেন্ট প্রয়োজন হবে সেটাকেই বলা হচ্ছে স্টিফনেস ফ্যাক্টর। তো আমাদের বিভিন্ন প্রবলেমের স্টিফনেস ফ্যাক্টর বের করা প্রয়োজন হবে। এবার আসো ক্যারি ওভার ফ্যাক্টর। ক্যারি ওভার ফ্যাক্টরটা কি আমরা এবার সেটা দেখব। Carry over factor is defined. Carry over factor is defined as the ratio of the moment at the fixed far end to the moment at the rotating near end। Well, carryover factor কাকে বলছে? Carryover factor is defined as the ratio of the moment at the fixed far end to the moment at the
রোটেটিং নিয়ার এন্ড। আমরা যে প্রবলেমটা একটুকে সলভ করলাম যে এম বি সমান সমান হাফ অফ এম এ। এখন মোমেন্টের রেশিও, কোন মোমেন্টের রেশিও? ফিক্সড ফার এন্ড। ফিক্সড ফার এন্ডের মোমেন্ট হচ্ছে এম বি এবং রোটেটিং নিয়ার এন্ড সেটার মোমেন্ট হচ্ছে এম এ। দ্যাটস ইকুয়ালস টু হাফ এবং এটা প্লাস হাফ। এই হাফ ভ্যালুটাই হচ্ছে ক্যারি ওভার ফ্যাক্টর। এটা কোথায় কাজে লাগবে? ওই যে বললাম যে আনব্যালেন্স যে মোমেন্ট হবে সেই মোমেন্টের 50% তার অপোজিট এন্ডে ডিস্ট্রিবিউট হবে, সেই জায়গায় আমাদের ক্যারি ওভার ফ্যাক্টর এই জিনিসটা প্রয়োজন হবে। এবার থার্ড যে আইটেমটা সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা কি আসলে সেটা আমরা দেখি এবার। এখন আমরা দেখছি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। Distribution factor may be defined as the fractions by which the total unbalanced moment at the joints is to be distributed to the member ends meeting at the joint, to the member ends meeting at the joint. The distribution factor may be defined as the fraction by which the total unbalanced moments at the joint is to be distributed to the member ends meeting at the joint. অর্থাৎ আমাদের যদি এটা দুইটা পার্ট হয়, আমি একটু দেখিয়ে দিই। তো এখানে যে আনব্যালেন্স মোমেন্ট তৈরি হয়েছিল আমি দেখিয়েছিলাম, সে এটা 40, এটা মনে করো 30। তো এখানে দেখা যাচ্ছে যে আনব্যালেন্স মোমেন্ট 10। এই 10টা এখানে কিছুটা ভাগ হবে, এখানে কিছুটা ভাগ হবে। এই ভাগাভাগি যেই রেশিওতে হবে সেটাকেই বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। অর্থাৎ এই জয়েন্টে যে আনব্যালেন্স মোমেন্ট থাকলো সেটা এই জয়েন্টে যে মেম্বারগুলো আছে বি এ এবং বি সি, সেই মেম্বার দুইটার মধ্যে যে রেশিওতে ভাগ হবে সেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এবং এই ডিস্ট্রিবিউশনের পরে যে মোমেন্টটা এখানে যাবে সেটা হচ্ছে ক্যারি ওভার ফ্যাক্টর বা হাফ, সেই অনুযায়ী আসলে এটা এখান থেকে এই জায়গায় যাবে। এখন এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কিসের উপর ডিপেন্ড করছে? ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা ডিপেন্ড করছে স্টিফনেস ফ্যাক্টরের উপর। তাহলে দেখো তিনটা টার্মই একে অন্যের সাথে রিলেটেড। স্টিফনেস ফ্যাক্টরের সাথে রিলেটেড হলো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, দেন মোমেন্টটা ডিস্ট্রিবিউট হবে। মোমেন্টটা যখন একবার ডিস্ট্রিবিউট হয়ে যাবে সেই মোমেন্টটা তখন ক্যারি ওভার হবে, সেই জিনিসটা ক্যারি ওভার হয়ে অন্যান্য প্রান্তে চলে যাবে, সেটা ডিপেন্ড করছে ক্যারি ওভার ফ্যাক্টরের উপরে। তো আমরা একটা প্রবলেমে চলে যাই। প্রবলেম করলে এই জিনিসগুলো সবই চলে আসবে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, ক্যারি ওভার ফ্যাক্টর, স্টিফনেস ফ্যাক্টর, সব ভ্যালুগুলো আমাদের আসলে সেই ধরনের প্রবলেমে সলভ করতে হবে। তো আমরা একটা ছোট প্রবলেম দিয়ে শুরু করি। এটা হচ্ছে এই ধরনের একটা প্রবলেম দেওয়া আছে আমাদের বইয়ে। এখানে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, এই ধরনের একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এখানে দুইটা হিঞ্জ আছে,
এটা ডিসটেন্স হচ্ছে 10 মিটার, এ পাশে একটা ডিসটেন্স হচ্ছে 12 মিটার। আই ভ্যালু হচ্ছে 5IC এবং পরেরটা হচ্ছে 4IC, 5IC আর এটা হচ্ছে 4IC। এ বি সি, এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, এটার অ্যামাউন্ট হচ্ছে 80 কিলো নিউটন এবং এই জিনিসটা আছে 6 মিটার অর্থাৎ ঠিক মাঝ বরাবর এটা কাজ করছে। এখানে আছে 24 কিলো নিউটন পার মিটার। এই হচ্ছে আমাদের প্রবলেম। এখন বলেছে এটা সলভ করার জন্য। ইনিশিয়ালি যদি আমরা দেখি যেখানে ফিক্স সাপোর্ট, তাহলে এখানে দুইটা আননোন, এখানে একটা হিঞ্জ সাপোর্ট, এখানে একটা আননোন, এখানে একটা আননোন, তাহলে এখানে দেখা যাচ্ছে 4টা আননোন আছে, কিন্তু ইকুয়েশন অফ স্ট্যাটিক্স আমার হাতে আছে 2টা, তাহলে বোঝা যাচ্ছে যে এটা একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার। এখন ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করার টেকনিকটা আমাদের কি? সলভ করার টেকনিকটা আমরা এখানে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড ব্যবহার করব। তো মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড ব্যবহার করতে গেলে আমরা যে কথাটা বলেছিলাম যে প্রথম হচ্ছে আমার ফিক্সড এন্ড মোমেন্ট লাগবে, সেই ফিক্সড এন্ড মোমেন্ট থেকে আনব্যালেন্স মোমেন্ট বের হবে, সেই আনব্যালেন্স মোমেন্ট ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অনুযায়ী ডিস্ট্রিবিউট হবে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আসবে স্টিফনেস ফ্যাক্টর থেকে, ডিস্ট্রিবিউটেড মোমেন্টটা আবার ক্যারি ওভার ফ্যাক্টর অনুযায়ী বিভিন্ন প্রান্তে চলে যাবে, আবার আনব্যালেন্স তৈরি হবে, আবার ডিস্ট্রিবিউট হবে, এভাবে শেষ পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের ফিক্সড এন্ড মোমেন্ট বের করা। তো ফিক্সড এন্ড মোমেন্ট যদি আমরা বের করতে চাই, এ ধরনের যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড একটা লোড থাকে, এটা হচ্ছে এই এনটাকে আমি ফিক্স চিন্তা করলাম এবং এই এনটাকে আমি ফিক্স চিন্তা করলাম, এটা হচ্ছে এ বি। তো এখন যদি আমি এটা করি তাহলে ফিক্সড এন্ড মোমেন্ট এফ এ বি, এ বির জন্য ফিক্সড এন্ড মোমেন্ট এটা হচ্ছে WL²/12, অর্থাৎ ফিক্সড এন্ড মোমেন্ট এটা হচ্ছে আমি যদি লিখি WL²/12। এই দিকের মোমেন্টটা এভাবে আছে, এদিকের মোমেন্টটা এভাবে আছে। আমরা এখানে অল ক্লকওয়াইজ যে মোমেন্ট আসবে সেই মোমেন্টকে আমরা পজিটিভ হিসাবে কনসিডার করব, আর অল এন্টি ক্লকওয়াইজ মোমেন্টস আর কনসিডার্ড অ্যাজ নেগেটিভ। তাহলে আমি যদি লিখি এফ এ বি, তো এটা দেখো এন্টি ক্লকওয়াইজ আছে, এই জন্য মাইনাস, আর এটা হচ্ছে 24 কিলো নিউটন পার মিটার, দ্যাট ইজ -24, আর এটা লেন্থ হচ্ছে 10 মিটার, 10²/12। তাহলে আমরা এখান থেকে পাই এইটার ফিক্সড এন্ড মোমেন্ট হচ্ছে -200। এবারে এফ বি এ সেটা সমান প্লাস, আর বাকি সব একই, 24 × 10²/12, দ্যাট ইজ এটা হচ্ছে +200, মাইনাস ইউনিট দাও কিলো নিউটন মিটার, এটাও হচ্ছে কিলো নিউটন মিটার। আরেকটা দেখো আছে বিসি পোরশন, বিসি পোরশনে দেখা যাচ্ছে একটা কনসেন্ট্রেটেড লোড আছে। তো কনসেন্ট্রেটেড লোড যদি থাকে তাহলে আমরা এটা কিভাবে বের করব, সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড যদি যেখানেই থাকুক, আমরা যদি এইভাবে দিই, এটা সে ডাব্লিউ, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, তাহলে ফিক্সড এন্ড মোমেন্ট এ বি এটা হচ্ছে WA/B²/L²। আমাদের এখানে দেখো এফ এ বি সমান সমান, এবং আবার এটা সাইন দেখতে হবে, তো এটা এন্টি ক্লকওয়াইজ আছে, তাহলে আমি মাইনাস W সমান সমান 80, A সমান সমান 6 এবং B সমান সমান 6 /12²। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এই ভ্যালুটা আমার আসে হচ্ছে -120, -120। তাহলে এফ বি এ এটা সমান +80 × 6 × 6² /12²। এখান থেকে আসে +200
120। তো দেখো আমরা এখান থেকে বেশ কিছু জিনিস আমরা পেয়ে গেলাম, সেই জিনিসগুলা এখন আমরা ব্যবহার করে বাকি কাজটা করব। তাহলে প্রথম যে ধাপটা ছিল আমাদের, আমরা যদি এখানে সংক্ষেপে লিখি, স্টেপ 1 টু ক্যালকুলেট ফিক্সড এন্ড মোমেন্ট, টু ক্যালকুলেট ফিক্সড এন্ড মোমেন্ট। তো এটা আমরা দেখো ক্যালকুলেশন করে ফেললাম। এবার স্টেপ 2, সেটা হচ্ছে স্টিফনেস ফ্যাক্টর বের করা। স্টেপ 2 এর কাজ হলো আমাদের স্টিফনেস ফ্যাক্টর বের করা। আমরা সেটাই যাচ্ছি এখন। স্টেপ 2, ক্যালকুলেট স্টিফনেস ফ্যাক্টর। স্টেপ 2, ক্যালকুলেট স্টিফনেস ফ্যাক্টর। তো প্রথমে আমি যদি বলি স্টিফনেস ফ্যাক্টর কে দিয়ে প্রকাশ করলাম, AB সমান সমান 4EI/L। তো 4 E ভ্যালু কনস্ট্যান্ট, I ভ্যালু হচ্ছে 5IC, L হচ্ছে 10। তাহলে এখান থেকে আমি পাই 2EIC। কে AB যেটা, কে BA-ও একই কথা। এরপর আসো কে BC সমান সমান 4 ইন্টু E ইন্টু I হচ্ছে এটা 4IC ডিভাইডেড বাই 12। তো এখান থেকে আমরা পাই 1.33 EIC। এটা সমান সমান আবার কে CB। তাহলে দেখো এখান থেকে আমরা কে AB যে ভ্যালুটা আছে সেটা পেলাম আমি 2EIC, আর কে BC যে ভ্যালুটা আছে সেটা পেলাম আমি 1.33 EIC। তো এই স্টিফনেস ফ্যাক্টর ভ্যালুগুলো থেকে আমি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ক্যালকুলেশন করব। স্টেপ 3, ক্যালকুলেট ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কিভাবে বের করে, এটা ভেরি সিম্পল। একটা জয়েন্টে যাব, সেই জয়েন্ট কি অবস্থায় আছে সেটা দেখব, তারপরে আমি কাজটা শুরু করব। প্রথম এখানে আমি 3টা ধাপে আলোচনা করব। প্রথমে যদি ফিক্সড সাপোর্ট থাকে তাহলে তার কোনো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নাই, মানে সে যে পরিমাণ মোমেন্ট তার কাছে আসবে 100% মোমেন্ট সে তার নিজের মধ্যে রেখে দিবে। অর্থাৎ ফর ফিক্সড সাপোর্ট ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইজ নীল। অনেক জায়গায় ডট ডট দেওয়া থাকে, অনেকে এটা জিরো ব্যবহার করে। অর্থাৎ ফিক্সড সাপোর্ট যদি হয় তার আসলে কোনো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নাই। আর এন্ডে যদি হিঞ্জ হয়, এন্ড হিঞ্জ সাপোর্ট, এটার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 100%, দ্যাট মিনস 1। হিঞ্জে আমরা জানি কোনো মোমেন্ট থাকে না, জিরো মোমেন্ট। শুরুতে বা শেষে যদি হিঞ্জ হয় তার মানে কি, সে সম্পূর্ণ ডিস্ট্রিবিউট করে দেয়, সে সবাইকে দিয়ে দেয়। তার কাছে যদি 100 মোমেন্টও আসে সে সবাইকে দিয়ে দিবে, অর্থাৎ 100% সে ডিস্ট্রিবিউশনে চলে যাবে। এরপরে যে ভিতরের গুলো আছে, যেমন আমি যদি এখন আসি বিতে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর DF ফর BA, এটা যদি লিখি তাহলে হবে কে ভ্যালু BA প্লাস কে ভ্যালু BC ডিভাইডেড বাই, সরি, কে ভ্যালু BA ডিভাইডেড বাই কে ভ্যালু BA প্লাস কে ভ্যালু BC। তো কে ভ্যালু BA যেটা আমাদের বের হয়েছে সেটা হচ্ছে 2EIC, আর এটা হচ্ছে 2EIC প্লাস 1.33 EIC। EIC কেটে যাবে সবগুলো থেকে, এটা থাকে 0.6। এবার যদি আমি বের করি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফর BC, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফর BC, এটা হবে KBC ডিভাইড বাই KBA প্লাস KBC। তো BC যেটা আছে সেটা 1.33 EIC ডিভাইডেড বাই 2EIC প্লাস 1.33 EIC, দ্যাটস ইকুয়ালস টু, আমরা এখান থেকে পাই 0.4 এই ভ্যালুটা।
তাহলে এখানে দেখো বি যে জয়েন্ট তার এদিকে একটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বি এ এবং এদিকে আরেকটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বি সি। ডেফিনেটলি জয়েন্ট বি তে অবশ্যই 1 হতে হবে। জয়েন্ট বি তে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের সামেশন অবশ্যই 1 হতে হবে, এটা খেয়াল রাখবে। আরো যদি উপরে নিচে থাকে সব মিলে যে কোনো একটা জয়েন্ট যদি হয়, ধরো এদিকে আছে এদিকে আছে, তাহলে এই চারটার যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আছে অবশ্যই এটা সামেশন 1 আসতে হবে, অর্থাৎ চারিদিকে যে ডিস্ট্রিবিউট হবে 100% এটার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে। তাহলে এখানে দেখলাম আমরা স্টিফনেস ফ্যাক্টর বের করলাম, সেখান থেকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করলাম। এখন আমরা একটা টেবিলে চলে যাব, সেই টেবিল থেকে আসলে আমরা মোমেন্টটাকে বের করে নিয়ে আসবো। দেখো কিভাবে আমরা টেবিলটা ড্র করি বা লিখি, এবং এই টেবিলের মাধ্যমে আসলে আমাদের এন্ড মোমেন্টগুলা বের হয়ে আসবে। আর একবার যখন এন্ড মোমেন্ট বের হয়ে আসে, তোমরা নিশ্চয়ই জানো যে এন্ড মোমেন্ট থেকে আমরা সহজেই শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট বের করতে পারি থ্রু রিয়াকশন ক্যালকুলেশন। আমরা সেটা দেখাবো। তো আমাদের এই প্রবলেমে আমি একটা টেবিল তৈরি করব। সবসময় টেবিলগুলো এই একই সিস্টেম, খেয়াল করো কিভাবে টেবিল তৈরি হচ্ছে। প্রথম যে কলামটা আছে এটা হচ্ছে জয়েন্ট, আমাদের প্রথম কলাম থাকবে জয়েন্ট। তো জয়েন্ট এখানে দেখো এ বি সি তিনটা জয়েন্ট আছে। এ, পরের লাইনটাও আমি লিখি তা নাহলে তোমার বুঝতে সমস্যা। জয়েন্টের পরের ঘরটা হচ্ছে মেম্বার। তাহলে এ জয়েন্ট যদি হয় এখানে একটাই মেম্বার এ বি। এরপরে দেখো বি জয়েন্ট যদি হয় তাহলে তার দুইটা মেম্বার, একটা হচ্ছে বি এ আর একটা হচ্ছে বি সি। সি জয়েন্ট যদি হয় তাহলে তার একটাই মেম্বার সি বি। এবার আমরা কে ভ্যালুটা বসালাম, অর্থাৎ স্টিফনেস ফ্যাক্টর কে, বা তুমি 4EI/L এটাও বলতে পারো, যেটা সুবিধা মনে করো লিখতে পারো। এটার ভ্যালু হচ্ছে 2EIC, এটা হচ্ছে 2EIC 1.33 EIC, 1.33 EIC। এবার আমরা চলে গেলাম ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডিএফ লেখে অনেক জায়গায়, তো ডিএফ এভাবেও লেখা হয়। তো আমরা বলেছি ফিক্সড, এখানে কিছুই নাই, ডটেড দিয়ে দিই, অনেকে জিরো ব্যবহার করে। এটা আসে 0.6, এটা আসে 0.4, আর এটা যেহেতু এন্ডে হিঞ্জ সাপোর্ট এই জন্য এটা 1। এবার দেখো এখানে দুইটা ভাগ হবে। প্রথম যে অংশটা আমরা লিখবো এই পাশে সাইকেল। এখানে অনেক সাইকেল বা সাইকেল মিন্স 1 2 3 বার কাজটা করা হয়েছে, এটাকে সাইকেল বলা হয়। এখানে ফিক্সড এন্ড মোমেন্ট, ফিক্সড এন্ড মোমেন্ট, এবং এখানে আসে ব্যালেন্স মোমেন্ট। তো ফিক্সড এন্ড মোমেন্টগুলো আমরা বের করেছি, দেখো এখানে -200, এখানে আছে +200, এখানে এসেছিল -120, এটা এসেছিল +120। তো এই পর্যন্ত আমরা কাজগুলো করেছি, জাস্ট এগুলাকে আমরা একটা টেবিলের মধ্যে অ্যাকোমোডেট করলাম। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে যেই টার্মগুলোই লেখা হয়েছে এগুলো আমরা ইতিমধ্যে আমরা এটাকে অ্যাকোমোডেট করেছি এবং একটা জায়গায় আসলে এই জিনিসটা চলে এসেছে। এবার ব্যালেন্সিংয়ে আসো। এখন আমি আনলক করব। আনলক করলে আমাকে জয়েন্ট ওয়াইজ হিসাব করতে হবে, এ জয়েন্ট, বি জয়েন্ট, সি জয়েন্ট। এ জয়েন্টে খেয়াল করে দেখো সে একাই আছে, অর্থাৎ আর কোনো মেম্বার এই জায়গাটাতে নাই। তাহলে এখানে অতিরিক্ত মোমেন্ট কত আছে, এক্সেস মোমেন্ট আছে, আমি এখানে লিখছি এমনি, পরীক্ষায় লেখা লাগবে না। এক্সেস মোমেন্ট আছে -200। তাহলে ব্যালেন্স করতে গেলে আমাকে কত দিয়ে ব্যালেন্স করতে হবে, +200 দিয়ে। এবার এই যেটা দিয়ে আমি ব্যালেন্স করব সেই ব্যালেন্সটাকে তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে এখানে বসাতে হবে। আবার দেখো এখানে আছে -200, অর্থাৎ এক্সেস আছে -200। তাহলে ব্যালেন্স করব কত দিয়ে, +200 দিয়ে। তাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এখানে যেহেতু কোনো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নাই তাহলে আমার এই জায়গাটায় আসবে 0 ভ্যালু, অর্থাৎ এটা পুরাটাই সে লক করে রেখে দিবে, সে কোনো অংশকেই ডিস্ট্রিবিউট করতে দিবে না, সে চলে আসলো 0।
এবার এই দুইটার দিকে খেয়াল করো, প্লাস 200 মাইনাস 120, প্লাস 200 মাইনাস 120, দ্যাট ইজ প্লাস 80, অর্থাৎ প্লাস 80 এক্সেস আছে। তাহলে ব্যালেন্স করতে গেলে আমাকে এর রিভার্স দিয়ে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ আমাকে মাইনাস 80 দিয়ে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ আমার এখানে ব্যালেন্সিং হবে মাইনাস 80 দিয়ে। এবার এই মাইনাস 80-কে 0.6 দিয়ে গুণ করে এখানে লিখব, আর 0.4 দিয়ে গুণ করে এখানে লিখব। দেখো মাইনাস 80-কে 0.6 দিয়ে গুণ করলে মাইনাস 48, আর এখানে আসে মাইনাস 32। কি করলাম দেখো, এই জয়েন্টে আনব্যালেন্স আছে প্লাস 80, তাহলে ব্যালেন্স করতে হবে মাইনাস 80 দিয়ে, যে ব্যালেন্স করতে হবে, তাহলে যে মাইনাস 80 তাকে তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে এখানে বসিয়ে দিলাম। এবার এখানে আসো, এই জয়েন্টে একাই আছে, কি আছে, এক্সেস আছে প্লাস 120, তাহলে ব্যালেন্স হবে মাইনাস 120 দ্বারা। মাইনাস 120-কে এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করলে এই জিনিসটা এখানে চলে আসছে। আবার দেখো এরপরে সাইকেল 2, এখানে দেখো এখন যেটা হবে ক্যারি ওভার মোমেন্ট। এখন আর ফিক্সড এন্ড মোমেন্ট একবারই আসে, ফিক্সড এন্ড মোমেন্ট আর আসবে না, একবারই আসবে, সেটা চলে এসেছে। এরপরে যে মোমেন্টটা আসবে তার নাম হচ্ছে ক্যারি ওভার মোমেন্ট। অর্থাৎ এখন ওই যে বললাম প্রথমে যে ক্যারি ওভার ফ্যাক্টর, অর্থাৎ 50% এই প্রান্তের ভ্যালু ওই প্রান্তে যাবে, ওই প্রান্তের ভ্যালু এই প্রান্তে আসবে, অর্থাৎ বি এ থেকে যাবে এ বিতে, আর এ বি থেকে যাবে বি এতে, বিসি থেকে যাবে সিবিতে, সিবি থেকে আসবে বিসিতে। তাহলে এখান থেকে 50% যদি যায় তাহলে এটা হবে -24, আর এখান থেকে গেলে 0, যেখান থেকে দেখো 50, এখান থেকে 50, এই যে 50% যাচ্ছে। আবার এখান থেকে যদি 50 যায়, এখান থেকে 50 যায়, তাহলে এখানে আসে -60, আর এখানে আসে -16, এটা আসে -60, এটা -16। এখানে খেয়াল করবা যে এখানে কিন্তু উইথ সেম সাইন আমরা দেখিয়েছিলাম ওখানে, যে এখানে যেই সাইনে মোমেন্টটা দেওয়া হয় এম এ, সেই সেম সাইনে মোমেন্ট কিন্তু এখানে ক্যারি ওভার হয়ে আসে, অর্থাৎ অর্ধেক আসে এবং সেম সাইনে, এই জন্য সেম সাইন রয়ে গিয়েছে চেঞ্জের জন্য। পরের ধাপটা খেয়াল করো, এবার আবার আগের মতো, এখানে এক্সেস আছে -24, তাহলে ব্যালেন্স করতে হবে +24 দিয়ে, কিন্তু এখানে যেহেতু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0, তাহলে এখানে 0 চলে আসবে। এবার এই দুইটার দিকে খেয়াল করো, এখানে এক্সেস আছে -60, ব্যালেন্স করতে হবে +60 দিয়ে, তাহলে +60 ইন্টু 6, তাহলে আমি এখানে পাই +36, আর +60 ইন্টু 4, তাহলে আমি এখানে পাই +24। এখানে দেখো এক্সেস আছে -16, ব্যালেন্স হবে +16 দিয়ে, এবং এটা 1 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে +1, দ্যাট ইজ +16। অর্থাৎ এইভাবে কাজটা চলবে এবং আরো কয়েক ধাপ যাবে, যতক্ষণ না পর্যন্ত, এটা একটা নিয়ম আছে, যেটা 1 এর নিচে না নেমে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ডিস্ট্রিবিউট করতে থাকতে হবে। তো ফাইনালি আমরা এখানে কয়েক ধাপ, তোমাদের বইয়ে এটা করা আছে, কয়েক ধাপ করার পরে আমি টোটালটা লিখে দিচ্ছি। টোটাল মোমেন্টটা কত আসে, টোটাল এখানে আসে -206.6, এখানে আসছে +186.32, এখানে আসে -186.32, এবং এখানে আসে 0। অর্থাৎ এখানে যে ভ্যালুগুলো আছে, যে রিঅ্যাকশন মানে মোমেন্ট যেগুলো আছে, সেই মোমেন্টগুলো আমি কিন্তু পেয়ে গেলাম। কি পেলাম, এবি যেটা আছে সেখানে আছে -206.6। এখন আমি ওখানে লিখেছি সাইন, এখনো সাইন কনভেনশনটা লেখা আছে, অল ক্লকওয়াইজ মোমেন্টস আর পজিটিভ, তাহলে অল পজিটিভ মোমেন্টস আর ক্লকওয়াইজ, তাহলে আমার এখানে এসেছে নেগেটিভ, নেগেটিভ আসা মানে এখানে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে 206.6। এরপরটা দেখো পজিটিভ, দ্যাট মিন্স এখানে মোমেন্ট আছে ক্লকওয়াইজ,
এটা হচ্ছে 186.32। তারপরটা দেখো নেগেটিভ, নেগেটিভ মানে এটা এন্টি ক্লকওয়াইজ, এই যে নেগেটিভ, এবং একই ভ্যালু এটাই আছে, আর ফাইনালি আছে এই জায়গায় 0 ভ্যালু। তাহলে আমি এই ভ্যালুটা বসিয়েছি, এই যে দেখো এন্টি ক্লকওয়াইজ যেহেতু নেগেটিভ আছে, ক্লকওয়াইজ যেহেতু পজিটিভ আছে, এটা যেহেতু নেগেটিভ আছে, এন্টি ক্লকওয়াইজ সবসময় দেখো এখানে এখন সমান, ক্লকওয়াইজ 186.32, এন্টি ক্লকওয়াইজ 186.32। তাহলে দেখো এখানে ব্যালেন্সিং হয়ে গেছে, এখানে কোনো আনব্যালেন্স মোমেন্ট নাই। যেই মোমেন্টটা এটাকে প্রেসার ক্রিয়েট করবে টু ডিফর্ম, সেই ধরনের আর কিন্তু কোনো মোমেন্ট এই জায়গাটাতে নাই। পুরো মোমেন্টটাই এখন ব্যালেন্সিং হয়ে একটা নির্দিষ্ট জায়গায় যে দাঁড়িয়েছে। তাহলে আমরা দেখলাম যে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে কিভাবে আসলে একটা ইনডিটারমিনেট স্ট্রাকচারের মোমেন্টগুলো বের করা যায়। এই মোমেন্ট থেকে আমরা রিয়াকশন বের করতে পারবো, সেই রিয়াকশনগুলো আমরা পরবর্তী দিন যে প্রবলেম করব সেই প্রবলেমে আমরা রিয়াকশন বের করব, এবং আরও কিছু ডাটা আমরা এখানে ব্যবহার করব। সেই জিনিসগুলো আমরা নেক্সট যে ক্লাস হবে সেখানে আমরা সেই প্রবলেমগুলো সলভ করে দেখাবো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। মোমেন্ট ডিস্ট্রিবিউশন আমাদের প্র্যাকটিক্যাল লাইফের জন্য খুবই প্রয়োজন, সেখানে কিন্তু ক্যালকুলেশন করার জন্য এটা একটা ভালো মেথড। তো তোমরা ক্লাস নোটটা ভালো মতো দেখবে, যেখানে যেটা আমরা করালাম এটা সুন্দর মতো দেখবে। কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।